মিনিটে ঢাকা ক্লিয়ার হোক বা না হোক, আজকের এই ভিডিওতে আমরা 7 মিনিটেই অপরিচিতার A to Z ক্লিয়ার করব। এই ক্লাসটি একই সাথে এইচএসসি এবং এডমিশন দু ক্ষেত্রেই সমভাবে গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে আছি আমি সৈয়দ সাকিব আলম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। অপরিচিতা এটি রবীন্দ্রনাথ ঠাকুর সাহেবের একটি সাহিত্যকর্ম। প্রথমেই যদি আমরা একটু জানি যে অপরিচিতার উৎসটা কোথায়। অপরিচিতা সর্বপ্রথম প্রকাশিত হয় মাসিক সবুজপত্র পত্রিকায়। এই মাসিক সবুজপত্র পত্রিকাটার সম্পাদক ছিল আবার প্রমোদ চৌধুরী। এই অপরিচিতাটা মাসিক সবুজপত্রের যে সংখ্যায় প্রকাশিত হয় সেই সংখ্যাটার নাম ছিল বাংলা মাস, কার্তিক মাসের নামে কার্তিক সংখ্যা। অপরিচিতা প্রধানত দুইটা জায়গায় সংকলিত হয়। প্রথমত এটা সংকলিত হয় কোথায়? গল্প সপ্তকে, এবং পরবর্তীতে এটা সংকলিত হয় গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে। এটা ছিল অপরিচিতার উৎস। এরপরে আমরা আসলে যেটা দেখি সেটা হচ্ছে অপরিচিতা কি ধরনের সাহিত্য রূপের মধ্যে পড়ে বা কি ধরনের সাহিত্যের শ্রেণীর মধ্যে পড়ে। একটা স্টুডেন্ট যখন অপরিচিতা গল্প পড়ে শেষ করে তখন তার মনের মধ্যে যেটা ঘুরপাক খায়, অনুপমের সাথে যদি কল্যাণীর আরেকবার দেখা হতো তাহলেও কি কল্যাণী অনুপমকে ফিরিয়ে দিত, কিংবা সে ভাবে যে সেদিন যদি অনুপম তার মামার কথা না শুনে প্রতিবাদ জানাতো তাহলে কি অনুপম তার ভালোবাসার যে মানুষটি ছিল তাকে বিয়ে করতে পারতো। এই যে একটি গল্প পড়ে শেষ করে ফেলা, কিন্তু সেই গল্প নিয়ে আপনার মাথার চিন্তার যে ঘোরপাক খাওয়া, যেটাকে আমরা সাহিত্যের ভাষায় বলি শেষ হয়েও হইল না শেষ, সেটাই কিন্তু হচ্ছে মূলত ছোট গল্প। তো সেই জায়গা থেকে অপরিচিতা একটি ছোট গল্প। এবং এটার ভাষারীতি আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর সাহেবের যে সাহিত্যকর্মগুলো আছে বেশিরভাগই সাধু ভাষায়। সাধু ভাষা আসলে কি লিখিত ভাষা, সাহিত্য চর্চার ভাষা, মানুষ মুখে বলে না। অন্যদিক থেকে চলিত ভাষা হচ্ছে আমাদের প্রচলিত ভাষা বা কলকাতার মানুষের মুখের ভাষা থেকে যে ভাষার উদ্ভবও হয়েছে। এরপরে যদি আমরা চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল ভাব বলা হয়েছে অপরিচিতা গল্পের। এই অপরিচিতা গল্পের যে নাম অপরিচিতা, এই নামটা এসেছে গল্পের যিনি কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্র সেই কল্যাণীর নামের বিশেষণ হিসেবে, অর্থাৎ কল্যাণীকে অপরিচিতা হিসেবে বিশেষায়িত করা হয়েছে। এই গল্পের যিনি কেন্দ্রীয় চরিত্র তিনি হচ্ছে কল্যাণী, এবং এই গল্পের যিনি কথক চরিত্র তিনি হচ্ছে অনুপম। মূলত এই গল্পের মূল বিষয়টা হচ্ছে যৌতুক প্রথা, কিন্তু এই গল্পের যে বিশেষ দিকটা রয়েছে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর এর আগেও যৌতুক প্রথা নিয়ে অনেক গল্প লিখেছেন, কিন্তু এটিই প্রথম যে গল্পে তিনি নারী এবং পুরুষের একটি সম্মিলিত প্রতিবাদ দেখিয়েছেন যৌতুক প্রথার বিরুদ্ধে। এই গল্পে আমরা দেখতে পাই কল্যাণী এবং কল্যাণীর যিনি বাবা অর্থাৎ শম্ভুনাথ সেন সাহেব, তিনি কিন্তু সর্বপ্রথম তার মেয়ের যে যৌতুক প্রথা বা সেখানে যে একটা ঠাট্টার সম্পর্কের যে বিষয়টা সেটা নিয়ে সর্বপ্রথম প্রতিবাদ করে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে কল্যাণী কিন্তু ওই বিয়ে ভেঙে যাওয়ার পর, কল্যাণী একজন শিক্ষিত নারী ছিল এবং তিনি ওই অঞ্চলের যে ছোট শিশু এবং নারী আছে তাদেরকে শিক্ষিত করার জন্য বা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি দেশব্রত গ্রহণ করেন। সো এটি হচ্ছে একটি দিক। এবং এই গল্পের অন্য আরেকটি দিক আমরা দেখতে পাচ্ছি যে গল্পের যিনি নায়ক কিংবা কথক অনুপম, তিনি ছিল একই সাথে গুণহীন এবং ব্যক্তিত্বহীন। তার নিজের কোনো আসলে মতামত ছিল না, তার মামার মতামতই তার মতামত ছিল। তবে আশার আলো এটা যে গল্পের শেষ দিকে আমরা দেখতে পাই যে অনুপমেও কিন্তু তার ব্যক্তিত্বের চর্চা শুরু করেছিল। মূলত এই গল্পে আমরা যেটা দেখতে পাই, একদিকে দেখতে পাই পুরুষতন্ত্রের অমানবিকতা, অন্যদিকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তি। এই দুইটা জিনিসই কিন্তু আমরা এই অপরিচিতায় দেখতে পাই। তো এটাই ছিল মূলত অপরিচিতার মূল ভাব। এরপরে আমরা যেটা দেখব যে একটা গল্প থেকে এইচএসসি বা এডমিশনে প্রধানত দু ধরনের প্রশ্ন এসে থাকে, দুইটাই ইনফরমেশন, কিন্তু কিছু ইনফরমেশন গল্পের মধ্যে একদম স্পষ্ট করে দেয়া থাকে আর কিছু ইনফরমেশন থাকে এলোমেলো। তো আপনাদের সেই এলোমেলো ইনফরমেশনগুলো আমরা এখানে একসাথে করে নিয়ে এসেছি। প্রথমে উল্লেখ আছে যে অপরিচিতা গল্পে কোন প্রাণীর নাম আছে, হস্তি বা হাতির নাম আছে, সাপের নাম আছে, ভ্রমরের নাম আছে এবং রাজহাঁস বা রাজহংসের নাম রয়েছে। ফল হিসেবে মাকাল ফলের নাম রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা গল্পের যিনি কথক অনুপম তাকে মাকাল ফলের সাথে তুলনা করা হয়েছিল। ফুল হিসেবে শিমুল, বকুল এবং রজনীগন্ধা এই তিনটা ফুলের নাম রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেবদেবীর নাম আছে, যেহেতু অপরিচিত গল্পেরটা মূলত একটা বিয়ের ঘটনাকে কেন্দ্র করে এবং সনাতন ধর্মাবলম্বী যে ভাই বোনেরা আছে তাদের বিশ্বাস অনুযায়ী প্রজাপতি, পঞ্চস্বর এগুলো যদি যেহেতু বিয়ের সাথে রিলেটেড, তো এগুলো আছে। এবং পাশাপাশি অন্নপূর্ণা এবং সরস্বতী এই দেবদেবীগুলোর নামও উল্লেখ আছে। স্থান হিসেবে আমরা একটা মাত্র দেশের নাম পাই, সেটা হচ্ছে বাংলাদেশ, এবং বাকিগুলো ভারতের স্থান কানপুর, কলকাতা, তারপরে হচ্ছে ক্যান্নাগর।
আর এখানে একটি দ্বীপের নাম উল্লেখ আছে আন্দামান দ্বীপ, একটি পুলের নাম উল্লেখ আছে হাবড়ার পুল। তাহলে এখানে একটা দ্বীপ আছে আন্দামান দ্বীপ, একটা পুল আছে হাবড়ার পুল, একটা দেশ আছে বাংলাদেশ, এবং স্থান হিসেবে কানপুর, কেন্নাগর এবং কলকাতা স্থানগুলোর উল্লেখ আছে। মাদক দ্রব্য হিসেবে শুধুমাত্র তামাকের কথা উল্লেখ আছে। বিড়ি বলি, তামাক বলি, গাঁজা বলি, ভাং বলি, আফিং বলি, সবকিছুই কিন্তু মাদক দ্রব্য। কিন্তু অপরিচিতা গল্পে যে মাদক দ্রব্যের কথা উল্লেখ আছে সেটি হচ্ছে তামাক। এখানে একটা নদীর কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে ফল্গুর নদী। এই নদীর বিশেষত্ব হচ্ছে এটি একটি অন্তঃসলিলা নদী, যেখানে এখানে এই গল্পে অনুপমের মামার চরিত্রকে বর্ণনা করার জন্য এই নদীর উদাহরণটা টানা হয়েছিল। এবং একটি ঋতু আছে বসন্ত, যদিও এটা এতটা ইম্পর্টেন্ট না, এখান থেকে প্রশ্ন আসলে উপরের গুলো থেকে আসলে এসে থাকবে। এরপরে আমরা যদি দেখি যে এই গল্পটা আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র বা উপাদানের সমন্বয়ে গঠন করা হয়েছে। তো এই গল্পের আমরা যে চরিত্র বা উপাদানগুলো পাবো এগুলো যদি একটু রিলেট করি, প্রথমে আমরা গল্পের কেন্দ্রীয় চরিত্র যার নামে গল্পের নামকরণ কল্যাণী দেখতে পাবো। এরপর গল্পের কথক যার জবানিতে এই গল্পটা লেখা হয়েছে অনুপমের নাম আছে। তারপরে অনুপমের আসল অভিভাবক মামার নাম আছে। এরপরে আমরা যদি দেখি শম্ভুনাথ শেঠ গল্পের যে মূল চরিত্র তার বাবা, এবং এরপরে অনুপমের বন্ধু হরিশের নাম আছে। এরপরে অনুপমের পিস্তত ভাই বিনুদার নাম আছে, এবং অনুপমের মা যিনি কিন্তু গরিব পরিবারের হলেও পরবর্তীতে স্বামীর উকালতির পয়সায় ধনী হয়েছিল এবং যথেষ্ট অহংকারী ছিল, সে অনুপমের মার নাম আছে। এবং এখানে উল্লেখ করা আছে মাকাল ফল, যার সাথে আসলে পণ্ডিত মশাইরা অনুপমের তুলনা করতো ছোটবেলা, সেটা। এবং তার মামার চরিত্র বুঝাতে যে নদীর কথা বলা হয়েছিল ফল্গুর নদী, সেটা উল্লেখ আছে। এবং সনাতন ধর্মাবলম্বীদের একটা বিশ্বাসের সাথে জড়িত দক্ষ যজ্ঞ, এটারও উদাহরণ টানা হয়েছে। তো আমরা এই চরিত্রগুলো সম্পর্কে ডিটেল জানবো, এবং এগুলোর সাথে এমনভাবে আমরা ভিজুয়ালাইজ করেছি, এমনভাবে আমরা গ্রাফিক্স অ্যাড করেছি যে জিনিসগুলো তুমি কখনোই ভুলবে না, তোমার আজীবন মনে থাকবে, এবং তোমার কোনো বোরিংও আসবে না। তুমি বুঝবেই না যে তুমি পড়ছো, তুমি শিখছো, কিন্তু তুমি শিখে যাবে। তোমরা এতদিন কল্যাণী সম্পর্কে পড়েছো, অপরিচিতার নাম শুনেছো, বর্ণনা শুনেছো, আজকে তোমরা অপরিচিতা কিন্তু ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখানে অপরিচিতাকে বা কল্যাণীকে নিয়ে এসেছি। তো এখানে আমরা কি পড়ছি যে অপরিচিতা গল্পের প্রধান চরিত্র হচ্ছে কল্যাণী। কল্যাণী একই সাথে কি ছিল? কল্যাণী একই সাথে শিক্ষিত ছিল, হ্যাঁ, কল্যাণী প্রতিবাদী ছিল, তারপরে সহজ সরল প্রাণ চঞ্চল, এই বিষয়গুলো ছিল। তিনি শম্ভুনাথ সেনের একমাত্র কন্যা ছিল। তো আমরা একটু সহজভাবে যদি চিন্তা করি যে নিচের কোনটি কল্যাণীর চরিত্র বা বৈশিষ্ট্য, এরকম যদি কোনো প্রশ্ন আমরা দেখতে পাই, আমরা মনে করব যে কল্যাণী হচ্ছে এই গল্পের মাদার তেরেসা, অর্থাৎ যত পজিটিভ বৈশিষ্ট্য আছে সবগুলো হচ্ছে কল্যাণীর। আর যদি বলে নিচের কোনটি কল্যাণীর বৈশিষ্ট্য নয়, মনে করো যে যত নেগেটিভ চরিত্র আছে সেগুলো কল্যাণীর বৈশিষ্ট্য নয়, বা ডাইনিদের যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু কল্যাণীর নাই। কল্যাণীর বৈশিষ্ট্য ছিল মাদার তেরেসার মতো যত পজিটিভ জিনিস আছে সবকিছুই কল্যাণীর বৈশিষ্ট্য। ক্লিয়ার? এখানে কল্যাণী হিসেবে আমরা কিন্তু রেশমিকা দিদিকে নিয়ে এসেছি। এরপরে আমরা যদি আগাই, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাডমিশন কোর্স ড্রিম বেচ সম্পর্কে কথা বলা হয়েছে। তো এইখানে আমি যদি একটু রিলেট করি যে কেন আসলে আমাদের কোর্সের নামটা ড্রিম বেচই হলো, এটা কেন অন্যান্যদের মতো টার্গেট কিংবা হচ্ছে মিশন দিয়ে কোনো একটা ইউনিভার্সিটির নাম হলো না? এর কারণটা হচ্ছে আমাদের কোর্সটা শুধুমাত্র কোনো একটা ইউনিভার্সিটির জন্য না, এটা একই সাথে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, হ্যাঁ, এবং হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয় কভার হবে। এবং এই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে তোমাকে একটা প্রশ্ন ব্যাংক কুরিয়ার করে পাঠানো হবে, যেই প্রশ্ন ব্যাংকে বিগত বছরের ঢাবি, রাবি, চবি, জাবি, গুচ্ছ এগুলোর আবার 4000+ প্রশ্ন ব্যাখ্যা সহ থাকবে। পাশাপাশি এই কোর্সে তুমি 40টা বাংলা ক্লাস পাবা, 40টা ইংরেজি ক্লাস পাবা, 30টা সাধারণ জ্ঞান ক্লাস পাবা, 10টা আইসিটি ক্লাস পাবা, মোট 120টা ক্লাস পাবা, 30টা পিডিএফ লেকচার শিট পাবা। কিন্তু কোর্স ফি ছিল 3000 টাকা, এখন যদি ভর্তি হও সেক্ষেত্রে অফারে পাবা 2000 টাকা। এটা তো অনেকটা স্বপ্নের মতোই। 2000 টাকা কোর্স ফিতে তুমি ঢাবি, রাবি, চবি, গুচ্ছ সব বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ, সাথে তোমাকে একটা প্রশ্ন ব্যাংক বই কুরিয়ার করে পাঠানো হচ্ছে, সাথে তুমি 120+ ক্লাস পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, পরীক্ষা পাচ্ছ, কিন্তু কোর্স ফিটা মাত্র 2000 টাকা, যেটা একটা নিম্ন মধ্যবিত্ত বা একটা মধ্যবিত্ত শিক্ষার্থীর স্বপ্নের মতো। এত কম টাকা, এত ভালো সার্ভিস, যে কারণেই কিন্তু আমাদের কোর্সের নামটাও ড্রিম বেচ কোর্স। তো যারা আমাদের ড্রিম বেচে ভর্তি হতে চাও, আমাদের পেজের ইনবক্সে নক দাও, এবং আরও যদি কিছু প্রশ্ন থাকে, জানার থাকে, সেখান থেকে জেনে ভর্তি হয়ে যাও। ওকে, এরপরে যদি আমরা আগাই, এখানে আমরা দেখছি যে গল্পের যিনি কথক বা নায়ক সেই অনুপম হিসেবে আমরা কিন্তু তাহসান খান সাহেবকে নিয়ে এসেছি। সো অনুপমের ক্ষেত্রে আমরা কি পড়েছি যে এই গল্পের কথক হচ্ছে অনুপম, এবং তার যে বর্ণনাটা দেওয়া হয়েছে গল্পে, তিনি হচ্ছে একই সাথে গুণহীন এবং ব্যক্তিত্বহীন। তাকে গুণহীন বলার কারণটা কি? আমরা দেখেছি ছোটবেলায়
তাকে মানুষ বা তার পণ্ডিত মশাইরা মাকাল ফলের সাথে তুলনা করতো, কেননা মাকাল ফল বাহির থেকে দেখতে অনেক সুন্দর কিন্তু ভেতরে এটা একদমই খাওয়ার অযোগ্য বা একদমই হচ্ছে কি স্বাধীন। সো অনুপম দেখতে বাহির থেকে ভালো মনে হলো, ভেতরে কোনো গুণ ছিল না, এবং সে যে ব্যক্তিত্বহীন সেটা আমরা আসল প্রমাণটা পাই যে সে ব্যক্তিত্বহীন থাকার কারণে তার বিয়ে তার মামার কারণে কিন্তু ভেঙে যায়, এবং সেখানে যদি সে প্রতিবাদ করতে পারতো, তার যদি সেই ব্যক্তিত্ব থাকতো, তাহলে তার কিন্তু সেই বিয়েটা ভাঙতো না। ওকে, সো এটা ছিল অনুপমের বৈশিষ্ট্য। এরপরে যদি আমরা আগাই, অনুপমের পরবর্তীতে এখানে উল্লেখ করা আছে অনুপমের মামা। দেখো এখানে অনুপমের মামা হিসেবে আমরা যাকে নিয়ে এসেছি তিনি হচ্ছে, তোমরা যে ছোটবেলায় বিটিভিতে ইত্যাদি দেখতা, সেই ইত্যাদির মামা ভাগ্নে চরিত্রের মামা আব্দুল কাদের সাহেব। তোমাদের যে হাউন আঙ্কেল উক্তির যে প্রবক্তা যে মেয়েটির নাম আমি ভুলে গিয়েছি, সেই মেয়ের খুব সম্ভবত দাদা এই ব্যক্তিকে আমরা মামা চরিত্রে ভিজুয়ালাইজ করেছি। তো এই গল্পে অনুপমের মামার চরিত্রটা আসলে কীরকম? অনুপমের মামার চরিত্রটা হচ্ছে একটা নেগেটিভ রোলস, এবং এখানে যত এই তোমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি অনুপমের মামার চরিত্রের বৈশিষ্ট্য কিংবা সাদৃশ্য, যত নেগেটিভ বা যত ভিলেনের গুণ আছে সব গুণ হয়ে যাবে অনুপমের মামার গুণ। অনুপমের মামা মূলত অনুপমের চেয়েতে বয়স 6 বড় ছিল, কিন্তু অনুপমের বাবা মারা যাওয়ার পর অনুপমের মামাই হয়ে গিয়েছিল তাদের পরিবারের আসল অভিভাবক। অনুপমের মামা সম্পর্কে আমরা যেটা জানতে পাই, তিনি একই সাথে অর্থলোভী ছিলেন, খুবই চতুর ছিলেন এবং স্বার্থপর প্রকৃতির ছিলেন। সো মনে রাখতে হবে যত নেগেটিভ বৈশিষ্ট্য সব অনুপমের মামা, এবং আমরা দেখতে পাই যে অনুপমের বিয়ে ভাঙার জন্য মূলত অনুপমের মামাই দায়ী ছিল। কারণ বিয়েটা যদিও শম্ভুনাথ সেন বাবু ভেঙেছিল, কিন্তু কেন ভেঙেছিল, কার জন্য ভেঙেছিল, এই প্রশ্নের উত্তর আসলে মূলত অনুপমের মামার দোষটা কিন্তু আমরা খুঁজে পাই। ওকে, এরপরে যদি আমরা আগাই, এখানে হচ্ছে শম্ভুনাথ সেন বাবু সম্পর্কে বলা হচ্ছে। দেখো আমরা শম্ভুনাথ সেনের চরিত্রে যাকে নিয়ে আসছি ফজলুর রহমান বাবু, এই বাবু সাহেবের তুমি যদি কোনো নাটক, সিনেমা, অ্যাডভার্টাইজ দেখো কিংবা শর্ট ক্লিপ দেখো, দেখবা এর দুঃখের কোনো শেষ নাই। এই যে নাটকে থাকবে, এর মেয়ে মরে যাবে, এর ছেলের চিকিৎসা হবে না, ওর চাকরি চলে যাচ্ছে, যত দুঃখ আল্লাহ পৃথিবীতে অর্ধেক দুঃখ দিছে ফজলুর রহমান বাবুরে, আর বাকি অর্ধেক মনে করো সবাই ভাগ করে দিছে। তো এখানে এই শম্ভুনাথ সেনের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি যে তার বয়স হচ্ছে 40-এর এসপার ওসপার, 40-এর কিছু কম বেশি হবে, তার চুল পাকে নাই কিন্তু গোফে পাকন ধরছে, খুবই সাদা সিধা টাইপের মানুষ, কিন্তু তার একটা বলিষ্ঠ ব্যক্তিত্ব ছিল, খুব শান্তশিষ্ট হওয়া সত্ত্বেও সে কিন্তু দৃঢ়চেতা ছিলেন, যার কারণেই কিন্তু সে এত কিছু সহ্য করেও যখন তাকেই সন্দেহ করা হলো বা সেই তার নিজের একমাত্র মেয়েকে ঠকাবে, এই ধরনের চিন্তা ভাবনার তিনি প্রতিফলন দেখলেন, তিনি কিন্তু দৃঢ়চেতা হিসেবে সেই বিয়েটাই ভেঙে দিলেন। সো তাকে যতই সহজ সরল রুক্ষ দেখা যাক না কেন, তিনি কিন্তু দৃঢ়চেতা ব্যক্তিত্ব এই গল্পে প্রকাশ করেছেন, অর্থাৎ শম্ভুনাথ সেন বাবু প্রকাশ করেছেন। এর পরবর্তীতে আমরা যে চরিত্র সম্পর্কে পড়ব সেটি হচ্ছে হরিশ। হরিশ চরিত্রে আমরা এখানে যাকে নিয়ে এসেছি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার বিজয় 71 হলের বড় ভাই খায়রুল বাশার ভাই। তো খায়রুল বাশার ভাই তার কেরিয়ারের শুরুর দিকে নায়কের বন্ধু চরিত্রে কিছু অভিনয় করেছে, কিন্তু বর্তমানে তিনি নায়ক চরিত্রে অভিনয় করে এবং তুমুল জনপ্রিয়। তো এই খায়রুল বাশার ভাইকে আমরা নিয়ে এসেছি হরিশ চরিত্রে। হরিশ কে ছিল? হরিশ ছিল মূলত অনুপমের বন্ধু। হরিশের একটা বিশেষ গুণ ছিল। গুণটা কি ছিল? সে খুব ভালো আসর জমাতে পারত। সে এতই ভালো আসর জমাতে পারত যে তাকে পেলে তার মামা সহজে ছাড়তে চেত না। এবং আমরা দেখতে পাই এই গল্পের যিনি নায়িকা বা কল্যাণী, তার সম্পর্কে সর্বপ্রথম অনুপম বা গল্পের কথককে জানায় হরিশ, এবং হরিশ এমনভাবেই বর্ণনা করে যে অনুপম উতলা হয়ে উঠে কল্যাণীর বর্ণনা শুনে। এরপরে যদি আমরা চলে যাই, আমাদের পরবর্তী যিনি চরিত্র সেটি হচ্ছে বিনুদা। এখানে একটা খুব সুন্দর কমেন্টস আছে, সেটা হচ্ছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, বর্তমানে একটি ট্রেন্ডিং কমেন্টস, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। এই বিনুদা চরিত্রের সাথে কিভাবে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ রিলেটেড, আমরা দেখেছি যে গল্পে সবাই যেখানে বলে চমৎকার, বিনুদা সেখানে বলে চলনসই, অর্থাৎ সবাই যেখানে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ বলবে, বিনুদা বলবে যে মোটামুটি বা চলনসই। যে কারণে বিনুদার উপর অনুপম 16 আনাই ভরসা করতে পারে বা নির্ভর করতে পারে। 16 আনা ভরসা বা নির্ভর করার মানে হচ্ছে কি 100%। তুমি যদি বলো যে কারোর উপর তুমি 16 আনা নির্ভর করো, দ্যাট মিনস তুমি তার উপর 100% বা শতভাগে নির্ভর করো। এই যে বিনুদা, তিনি আবার অনুপমের কি ছিল? সম্পর্কে অনুপমের পিস্তুত ভাই ছিল কে? বিনুদার চরিত্রটি। এরপরে যদি আমরা আগাই, এখানে আমরা দেখতে পাবো অনুপমের মা চরিত্র। এই অনুপমের মা চরিত্র হিসেবে আমরা নিয়ে এসেছি ছোটবেলা তোমাদের মা সিরিয়ালের যে অপরাজিতা দিদি ছিল, সেই অপরাজিতা দিদিকে আমরা নিয়ে এসেছি অনুপমের মা চরিত্রে। অনুপমের মা একটা গরিব ঘরের বা গরিব পরিবারের সন্তান ছিল, কিন্তু
তার স্বামী উকালতি করে যখন অনেক অর্থ পয়সা বা অনেক টাকা পয়সা ইনকাম করে, তারপর তিনি কিছুটা অহংকারী হয়ে ওঠে এবং যার কারণে তিনি নিজে কখনোই ভুলতেন না তারা যে ধনী, এবং তার সন্তানকেও অর্থাৎ অনুপমকেও কখনো ভুলতে দিতেন না তারা যে ধনী। এটা হচ্ছে অনুপমের মার চরিত্র বা বৈশিষ্ট্য। এরপরে যদি আমরা দেখি মাকাল ফল, এই মাকাল ফল চরিত্রে এখানে আমরা যাকে নিয়ে এসেছি সেটি হচ্ছে আমাদের জায়েদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক অনেকে বলে থাকে যাকে। তো জায়েদ খান কি দেখতে সুন্দর, পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু না পারে গান, না পারে নাচ, না পারে অভিনয়। অপরদিক থেকে মাকাল ফল হিসেবে আমরা কি পড়েছি, দেখতে সুন্দর কিন্তু ভেতরে কোনো স্বাদ থাকবে না বা নিরস, এরকম একটি ফলকে মাকাল ফল বলা হয়ে থাকে। যে মাকাল ফলের সাথে এই গল্পের কথক অনুপমকে ছোটবেলায় তার পণ্ডিত মশাইরা তুলনা করত। কারণ কি, অনুপম ছিল একই সাথে গুণহীন এবং ব্যক্তিত্বহীন। অনুপম যে ব্যক্তিত্বহীন এর সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখতে পাই অনুপমের বিয়েতে, যখন যৌতুকের মতো একটি সামান্য জিনিস কিংবা একটি সন্দেহের কারণে, তার মামার সন্দেহের কারণে বিয়েটি ভেঙে যেতে থাকে, তখন অনুপম কিন্তু কোনো প্রশ্ন করতে পারেনি মামার উপরে গিয়ে কিংবা কোনো প্রতিবাদ করতে পারেনি, যার কারণে স্পষ্ট বোঝা যায় যে অনুপম আসলে একজন গুণহীন এবং ব্যক্তিত্বহীন ব্যক্তি ছিল, যে কারণে অনুপমের সাথে মাকাল ফলের তুলনা করেছিল ছোটবেলায় তার পণ্ডিত মশাইরা। এরপরে যদি আমরা এখানে দেখি দক্ষ যজ্ঞ, এটি হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বী যে ভাই বোনেরা আছে তাদের একটি বিশ্বাসের সাথে সম্পৃক্ত। এখানে প্রজাপতি দক্ষ কর্তৃক একটি যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছিল, যেই যজ্ঞে স্বামীর সম্পর্কে অর্থাৎ শিবের সম্পর্কে নিন্দা শুনে শিবের যিনি স্ত্রী ছিল সীতা, তিনি দেহ ত্যাগ করে অর্থাৎ মৃত্যুবরণ করে। তখন শিব সীতার মৃত্যুর কথা শুনে তার যে সাঙ্গুপাঙ্গু বা চেলাপেলা ছিল তাদেরকে নিয়ে এসে সেই যজ্ঞে হামলা চালায় এবং তার যে স্ত্রী ছিল সীতার দেহ কাঁধে নিয়ে সেই যজ্ঞের মধ্যে কি একটা প্রলয় নৃত্য করতে থাকে। তো এই দক্ষ যজ্ঞ বলতে মূলত আসলে প্রলয় কাণ্ড বা হট্টগোল বোঝায়। খাঁটি বাংলা ভাষায় যদি আমি বলি, আমরা যেটাকে গ্যাঞ্জাম বলি, সনাতন ধর্মাবলম্বীরা সেটাকে বলে দক্ষ যজ্ঞ, আর বইয়ের ভাষায় সেটাকে বলে প্রলয় কাণ্ড কিংবা হট্টগোল। তার পরবর্তীতে যদি আমরা আগাই, এখানে আমরা দেখতে পাচ্ছি ফল্গু নদী। ফল্গু নদীটি হচ্ছে একটি অন্তঃসলিলা নদী। অন্তঃসলিলা নদী মানে কি? অন্তঃসলিলা নদী হচ্ছে সেই সকল নদী যে সকল নদীর উপরে বালির আবরণ থাকে কিন্তু নিচ দিক থেকে পানি প্রবাহিত হয়। এই গল্পে অনুপমের মামাকে অন্তঃসলিলা নদী বা ফল্গুন নদীর সাথে তুলনা করা হয়, কারণ অনুপমের বাবা মারা যাওয়ার পর অনুপমের চাইতে মাত্র বয়স 6 বড় অনুপমের মামাই এই ফল্গুন নদীর মতো তাদের পুরো পরিবারটিকে ধরে রেখেছিল বা পুরো পরিবারটি অভিভাবক রূপে কিন্তু কাজ করেছিল, যে কারণে ফল্গুন নদীর সাথে অনুপমের মামাকে অনেকটা পজিটিভ দৃষ্টিকোণ থেকেই এই গল্পে তুলনা বা উপমা হিসেবে ব্যবহার করা হয়েছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি যাচাই প্রশ্ন দেওয়া আছে। তোমরা যারা আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তারা আসলে কতটুকু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছো তার জন্য এই দুইটি যাচাই প্রশ্ন। প্রশ্ন 1, মামা কাকে পেলে ছাড়তে চান না। প্রশ্ন 2, অপরিচিতা গল্পের কন্যার পিতার বয়স কত। এই দুটি প্রশ্নের উত্তরের সময় হচ্ছে 5 সেকেন্ড। তোমার কাছে যে অপশানটি সঠিক মনে হয় 1 দিয়ে অপশানটি কমেন্টে জানিয়ে দিবে এবং 2 দিয়ে সেই অপশানটিও কমেন্টে জানিয়ে দিবে। সো তুমি কতটুকু মনোযোগ দিয়ে ক্লাস করেছো সেটা যাচাই হয়ে যাক এখনই। ঝটপট সঠিক উত্তরগুলো কমেন্টে জানিয়ে দাও। সেই সাথে আজকের ভিডিওটি শেষ করার আগে তোমাদের আরেকবার রিমাইন্ড জানাতে চাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির স্বপ্নের কোর্স, শিক্ষার্থীদের ড্রিম বেস কোর্স, যেখানে ভর্তি হলে তোমরা কম্বাইন্ড প্রশ্ন ব্যাংক এক বইয়েই সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক বইটি ফ্রিতে পেয়ে যাবে। পাশাপাশি এক কোর্সেই তুমি ঢাবি, রাবি, চবি, গুচ্ছ সহ সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে পারবে এবং কোর্স ফিও শুধুমাত্র 2000 টাকা এখন যদি ভর্তি হও অফারে। সো যারা যারা ভর্তি হতে চাচ্ছ আমাদের পেজের ইনবক্সে নক দাও অথবা দ্রুত 01735202767 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সৈয়দ সাকিব আলম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো।